আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বাংলা প্রথম বইয়ের সবগুলো গদ্য পদ্যের ভিডিও আমি ধারাবাহিকভাবে দিচ্ছি, কারণ তোমাদের অনেক বেশি কমেন্ট পাচ্ছি যে তোমাদেরকে সবগুলোর ভিডিও যাতে দিই আমি, তার ধারাবাহিকতায় যাব আমি তোমার দেশে এর সবগুলো খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই কবিতার যতগুলো বিষয় আছে যেখান থেকে এমসিকিউ হতে পারে সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব। চলো শুরু করি। যাব আমি তোমার দেশে, এটি নেওয়া হয়েছে ধানক্ষেত কাব্যগ্রন্থ থেকে। লিখেছেন জসিমউদ্দিন। জসিমউদ্দিন নামের বানানটি একটু মনে রাখবে, যার জন্ম 1903, মৃত্যু 1976 সালে। জসিমউদ্দিন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলায় তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মসাল মৃত্যুসাল যদিও কম আসে, তাও একটু দেখে রাখবে। জসিমউদ্দিন খুবই গুরুত্বপূর্ণ একজন কবি। কবি তার কবিতায় গ্রাম বাংলার পল্লী প্রকৃতি ও মানুষের সহজ স্বাভাবিক রূপটি তুলে ধরেছেন। তার কবিতার মূল বৈশিষ্ট্য থাকে এগুলো পল্লী প্রকৃতি এবং মানুষের বা পল্লীর মানুষের সাধারণ যে জীবন ব্যবস্থা সেটি। পল্লীর মাটি ও মানুষের জীবন চিত্র তার কবিতায় নতুন মাত্রা পেয়েছে। পল্লী মানুষের আশা, স্বপ্ন, আনন্দ, বেদনা ও বিরহ মিলনের এমন আবেগ মধুর চিত্র আর কোনো কবির কাব্যে খুঁজে পাওয়া ভার। এই কারণে তিনি পল্লী কবি নামে খ্যাত। এগুলো আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি। কর্মজীবনের শুরুতে তিনি কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। পরে সরকারি তথ্য ও সম্প্রচার বিভাগে উচ্চ পদে যোগদান করেন। ছাত্রজীবনেই তার কবি প্রতিভার বিকাশ ঘটে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তার রচিত কবর কবিতাটি প্রকাশিত বাংলা সংকলনে অন্তর্ভুক্ত হয়। এটি খুব গুরুত্বপূর্ণ তার একটি লেখা। জসিমউদ্দিনের উল্লেখযোগ্য কাব্যের মধ্যে রয়েছে নকশিকাঁথার মাঠ, সজন বাদিহার ঘাট, রাখালি বালুচর। এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। এগুলো তার কাব্য। এক পয়সার বাঁশি, মাটির কান্না ইত্যাদি। তার নকশিকাঁথার মাঠ বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। চলো মুসাফির তার একটি ভ্রমণ কাহিনীমূলক লেখা। এটা মনে রাখবে, এমসিকিউতে আসতে পারে। বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে। এছাড়া সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ তিনি 21 পদক লাভ করেন। 1976 সালে 13 মার্চ কবি ঢাকায় মৃত্যুবরণ করেন। কবিতার সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে। পল্লী দুলাল ভাইগো আমার, যাব আমি তোমার দেশে, এটি এই কবিতার প্রথম লাইন। এখানে ডাহুক নামে একটি পাখি আছে। ধানক্ষেত কাব্যগ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে। কবি ও পল্লী দুলাল এই দুইটি চরিত্রই আমরা কবিতায় দেখতে পাবো, যাদের মধ্যে কথোপকথন হয়েছে। বিষয়বস্তু হলো এই কবিতার যে নামকরণ করা হয়েছে এটি বিষয়বস্তুর উপর ভিত্তি করে। যেমন বিষয়বস্তু ছিল কি, যাব আমি তোমার দেশে, বা কবি তার পল্লী দুলাল মানে তার বন্ধুর কাছে সে যেতে চায়। এখানে এই ধরনের একটি মনোভাব ফুটে উঠেছে। 6 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে এটি রচিত। চলো আমরা কবিতাটি প্রথম থেকে পড়ে পড়ে বোঝার চেষ্টা করি। পল্লী দুলাল ভাইগো আমার, যাব আমি তোমার দেশে। এখানে পল্লী দুলাল মানে গ্রামের সন্তান বা কবিতার অন্তরঙ্গ বন্ধু পল্লী দুলালকে ভাই সম্বোধন করে বলছেন যে, প্রিয় ভাই, আমি তোমার দেশে যেতে চাই। আকাশ যাহার বনের শীষে দিকহারা মাঠ চরণ ঘেঁষে। এখানে বোঝাচ্ছেন যে সেই গ্রামের আকাশ গাছের ডালে ডালে ছড়িয়ে আছে এবং এমন একটা মাঠ যার কি নেই, যার কোনো সীমা নেই, আর সীমাহীন মাঠ যা পায়ের নিচ পর্যন্ত বিস্তৃত। এখানে দিকহারা বলতে তিনি এমন মাঠকে বোঝাচ্ছেন যার কোনো শেষ দেখা যায় না, মানে গ্রামীণ মাঠগুলো যেমন হয় অনেক বড় বড়। দূরদেশীয় মেঘকণেরা মাথায় লয়ে জলের ঝাড়ি, দাঁড়ায় যাহার কোলটি ঘেঁষে বিজলি পেড়ে আঁচল নাড়ি। এখানে বোঝাচ্ছেন দূর দেশ থেকে মেঘগুলো যেন সুন্দরী কন্যার মাথায় জল ভরা কলসি নিয়ে আসছে। এখানে তিনি মেঘকণেরা বলতে মেঘেকে বুঝিয়েছেন, কিন্তু মেয়ে রূপে, মানে গ্রামীণ যে মেয়েরা কলসি নিয়ে পানি নিয়ে আসে তাদেরকে। এখানে বিজলি বলতে বজ্রপাতকে বোঝানো হয়েছে। বজ্রপাতকে বর্ণনা করা হয়েছে যেন মেঘকন্যা তার আঁচল মা শাড়ির প্রান্ত নাড়াচ্ছে বা নাড়াতে নাড়াতে আসছে। বিজলি পেড়ে বলতে এখানে বজ্রের যে ঝলকানি আছে সেটাকে এখানে বোঝানো হয়েছে। বেতস কেয়র বনে যেথায় ডাহুক মেয়ে আশার মাথায়। বেতস কেয়ার বনের যেথায় ডাহুক মেয়ে আসর মাথায়। এখানে দেখো বেতস কেয়ার, বেত গাছ ও কেয়া গাছের কথা বলেছে। এগুলার বনের ভেতর যেমন কি ডাহুক পাখি যে ডাকছে তা যেন মনে হচ্ছে কিছু মেয়েরা সেখানে গল্পগুজব করছে। পল্লী দুলাল ভাইগো আমার, যাব সেথায় তোমার দেশে, যাব আমি দিগল বাঁকা পান্তখালি। ধান কাউনের ক্ষেতের ভেতর সরু সুতোর আচর টানি। এখানে তিনি বলছেন যে আমি তোমার দেশে যাব যেখানের মধ্যে দিগল বাঁকা পন্ত খালি এবং ধান কাউনের ক্ষেতের ভিতর সরু সুতোর
আঁচল টানি, মানে এই যে দুধারে ধান ক্ষেত এবং মাঝখানে যে সরু পথ, সেই সরু পথটা ধান ও কাউনের শস্যের ক্ষেতের মাছ দিয়ে এত সরু পথ যেন মনে হয় কেউ সুতো দিয়ে আঁচড় কেটেছে, বা এখানে সুতোর আঁচড় টানি বোঝানো হয়েছে। গিয়াছে সে হাবা মেয়ের এলো মাথার শীতির মতো, এখানে এটা মানে বোঝাচ্ছে পথটি যেন, এই যে গ্রামীণ পথ, এটা যেমন কি কোনো এক লাজুক গ্রাম্য মেয়ের এলোমেলো শীতির মানে চুলের ভাগের মতো বোঝাচ্ছে। এখানে মধ্যে হাবা মেয়ে বলতে লাজুক সরল গ্রাম্য মেয়েকে এখানে বুঝিয়েছেন। কোথাও সিধে কোথাও বাঁকা, গরুর গায়ের রেখার ক্ষত, মানে এই যে পথটা গিয়েছে এটা কোথাও সিধে এবং কোথাও বাঁকা, দেখতে অনেকটা গরুর গায়ের রেখার ক্ষত, মানে রেখার মতো আঁকা বাঁকা। গাজনতলির মাঠ পেরিয়ে শিমুলডাঙ্গা বনের বায়ে, গাজনতলার মাঠ পার হয়ে শিমুল গাছের বনের পাশ দিয়ে এগোতে হবে। গাজনতলি এবং শিমুলডাঙ্গা দুইটা স্থানের নাম, এটা দিয়ে গ্রাম বাংলার প্রকৃতির চিত্র এখানে ফুটে উঠেছে। কোথাও গায়ের রোদ মাখিয়া ঘুম ঘুমায়ে গাছের ছায়ে, এখানে মধ্যে কোথাও গায়ের রোদ মাখিয়া ঘুম ঘুমায়ে গাছের ছায়ে, মানে এখানে বুঝিয়েছেন কোথাও গ্রামের রোদ গাছের ছায়ায় ঘুমিয়ে পড়েছে, অর্থাৎ গাছের নিচে যে এক শান্ত পরিবেশ সেটাকে এখানে বোঝানো হয়েছে। আবার এখানে রোদকে জীবন্ত সত্তা হিসেবে চিত্রায়িত করেছে। তাহার পরে মুঠি ছড়িয়ে দিয়ে কদমকলি, কদমকলি এখানে কদম ফুলকে বুঝিয়েছেন। কবি গ্রাম্য পথে হাঁটতে হাঁটতে মুঠোবর্তী কদম ফুল ছড়িয়ে দিচ্ছেন। কদমকলি ফুল গ্রাম বাংলার প্রকৃতির একটি অনবদ্য উপাদান, যা কবির স্মৃতিতে গাথা। এর পরবর্তীতে কোথাও মেলে বনে পাথা, গ্রাম্য মেয়ে যায় যে চলি, গ্রাম্য মেয়ের মাধ্যমে গ্রামীণ জীবনের সরলতা ও সৌন্দর্যকে তিনি এখানে ফুটিয়ে তুলেছেন। এর পাশাপাশি গ্রামের মেয়েরা বিভিন্ন বনে জঙ্গলে পাতা কোড়ানোর সময় দেখা যায়। সে পথে দিয়ে যাব আমি, পল্লী দুলাল তোমার দেশে, নাম না জানা ফুলের সুবাস বাতাসে আসে ভেসে। এখানে বলছে কবি সেই ফুল ছড়ানো পথ দিয়ে পল্লী দুলালের গ্রামে যাবেন, মানে তার বন্ধুর গ্রামে যাবেন, যেখানে অজানা ফুলের সুগন্ধ বাতাসে ভাসছে। নাম না জানা বলতে এখানে প্রতীকীভাবে গ্রামের অখ্যাত কিন্তু মোহনীয় সৌন্দর্যকে এখানে নির্দেশ করেছেন কবি। তোমার সাথে যাব আমি, পাড়ার যত দস্যি ছেলে, তাদের সাথে দল বাঁধিয়া হেতায় সেতায় ফিরবো খেলে। এখানে বলছে কবি পল্লী দুলাল ও পাড়ার দুষ্ট ছেলেদের, দস্যি মানে দুষ্ট ছেলেদের সাথে দল বেঁধে এখানে সেখানে খেলাধুলা করতে চান। এবং এখানে দস্যি ছেলে বলতে গ্রামের ছোট ছেলে মেয়েদের নির্ভেজাল দুষ্টমির চিত্র এখানে ফুটে উঠেছে। দল দিঘিতে সাঁতার কেটে আনবো তুলে রক্ত কমল, শাপলা লতায় জড়িয়ে চরণ, ঢেউয়ের সাথে খাবো যে দোল। এখানে বোঝাচ্ছেন সাদা দিঘিতে সাঁতার কেটে লাল শাপলা তুলে আনার কথা, এখানে রক্ত কমল বলতে লাল শাপলার কথা এখানে বলছেন। শাপলা লতার সাথে পা জড়িয়ে ঢেউয়ের দোল খাবেন লেখক। রক্তকমল ও শাপলা গ্রাম বাংলার জলাভূমির বৈশিষ্ট্যময় ফুল, যা কবির স্মৃতিকে রঙিন করে তোলে। হিজল ঝরা জলের ছিটায় গায়ের বরণ রঙিন হবে, খেলবে দিঘির ঝিলিমিলি মোদের লীলা কালোৎসবে। এখানে বলছেন হিজল গাছ থেকে ঝরে পড়া জলের ছিটায় শরীর রঙিন হবে এবং দিঘির ঝিলমিলি পানিতে তাদের খেলাধুলার একটি উৎসবে পরিণত হবে। তোমার দেশে যাব আমি, পল্লী দুলাল ভাইগো সোনার, সেতায় পথে ফেলতে চরণ, লাগবে পরশ এই মাটি মার। এখানে কবি বলছেন কবি তার প্রিয় সোনার বন্ধু পল্লী দুলালের দেশে যাবেন, সেখানে মাটির স্পর্শ করলেই মনে হবে যেন সোনার মতো মূল্যবান। এখানে মাটি মার শব্দটি বলতে বুঝিয়েছেন গ্রামীণ মাটির এক গভীর মমত্ববোধ প্রকাশ পেয়েছে। এরপরে দেখো ডাকবো সেতা পাখির ডাকে, ভাবো কবির পাখির শনে। এখানে বুঝিয়েছেন কবি বলেছেন আমি সেখানে পাখিদের সাথে ডাকাডাকি করব, তাদের ডাকের জবাব দেব, পাখিদের সাথে গল্প করব, তাদের বন্ধু হয়ে যাব। কবি এখানে এটি বুঝিয়েছেন। অজান ফুলের রূপ দেখিয়া মানব তারে বিয়ের কনে, সেখানে অনেক অজানা ফুল দেখবে এবং এই ফুলগুলো দেখে মনে হবে যেমন কি বিয়ের কনে। এর পরবর্তীতে দেখো চলতে পথে ময়না কাটায় উত্তরীয় জড়িয়ে যাবে, চলতে পথে ময়না কাটায় উত্তরীয় জড়িয়ে যাবে। এখানে বুঝিয়েছেন হাঁটার সময় পথের ময়না কাটায় আমার উত্তরী বা চাদর আটকে যাবে, মানে গাছের মধ্যে যে সব কাটা হয় সেখানে আমার চাদর আটকে যাবে।
গ্রামের পথে চলার সময় প্রকৃতির ছোটখাটো বাধার কথা এখানে কবি বুঝিয়েছেন। ইটেল মাটির হোঁচট লেগে আঁচল হতে ফুল ছড়াবে, এখানে বলেছেন কাদা মাটিতে হোঁচট খেয়ে আমার আঁচলে বা আমার কাপড়ের প্রান্তে যে ফুলগুলো আছে সেগুলো ছড়িয়ে পড়বে। পল্লী দুলাল, যাব আমি তোমার দেশে, তোমার কাঁধে হাত রাখিয়া ফিরব মোরা উদাস বেশে। এখানে বলছেন পল্লী দুলাল মানে গ্রামের প্রিয় বন্ধু, আমি তোমার গ্রামে যাবই যাব, তোমার কাঁধে হাত রেখে আমি নিরিবিলি ভাবে ডুবে বেড়াবো। এরপর কি বলছে দেখো, বনের পাতার ফাঁকে ফাঁকে দেখব মোরা সাজবাগানে। এখানে বলছেন বনের পাতার ফাঁক দিয়ে আমরা সাজানো বাগান দেখব, প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা সৌন্দর্য আবিষ্কারের কথা এখানে কবি বলেছেন। এর পরবর্তীতে ফুল ফুটিয়ে হাজার রঙের মেঘ তুলিকার নিখুঁত টানে, এটা দিয়ে বুঝিয়েছেন হাজার রঙের ফুল ফুটেছে যেন মেঘের তুলি দিয়ে কেউ নিখুঁতভাবে এঁকেছে, প্রকৃতির যেন একজন শিল্পী যে সুন্দরভাবে ফুল সাজিয়েছে, এটা এখানে বুঝিয়েছেন। এর পরবর্তীতে গাছের শাখা দুলিয়ে আমি পড়ব সেজে ফুল মনের আসে, উত্তরি ছড়িয়ে তুমি দাঁড়িয়ে থাকো বনের পাশে। এখানে বলছেন গাছের ডাল দুলিয়ে আমি মন ভরে ফুল তুলব, ফুল তোলার মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার কথা এখানে বলেছেন। তুমি তোমার উত্তরি বা চাদর মেলে দিয়ে বনের পাশে দাঁড়িয়ে থাকো, বন্ধুকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এখানে বলা হয়েছে। এরপরে দেখো এখানে বলেছে যে ঘাটেতে ভরবে কলস গায়ের বিবল পল্লীবালা, সে ঘাটেরই এক ধারতে আসবো রেখে ফুলের মালা। এখানে বলেছেন যে ঘাটে গ্রামের লাজুক মেয়েরা কলস ভরে পানি নেয় সেই ঘাটের এক পাশে কবি ফুলের মালা রেখে যাবেন। এরপরে দিঘিল জলে ঘট বুড়োতে পথে পাওয়া মাল্যখানি মানে ওই মেয়েটা যে মালাটা আমি রেখে এসেছি সেটা কুড়িয়ে পাবে, কুড়িয়ে নিয়ে ভাববে ইহা রেখে গেছে কেই না জানি, মানে এখানে এই মালাটা কে যে নাও রেখে গেছে ওই মেয়েটা ভাবতে থাকবে বা গ্রামীণ যে মেয়েরা সেটা ভাবতে থাকবে। চেনে না সে তার হাতের মালা, হয়তো সেবা পড়বে গলে, মানে এখানে বোঝাচ্ছে ওই মেয়েটা হয়তো ভাববে যে এটা কে না কে রেখে গিয়েছে এবং সে মালাটা হয় সে গলায় পড়বে। আমরা দুজন থাকবো বসে ঢেউ দোলা সেই দিঘির কোলে, মানে আমরা দুইজন ওই দিঘির ওপারে বসে থাকবো এবং বসে বসে দেখবো মেয়েটি মালা নিয়ে কি করছে। এরপর দেখো চারপাশেতে বনের শাড়ি এলিয়ে শাখায় কুন্তল ভার, দিঘির জলে ঢেউ গুনিবে ফুল শুকিবে পদ্ম পাতার, বনের মাঝে ডাকবে ডাহুক ফিরবে গুগু আপন বাসে। এখানে এতটুক দিয়ে কবি বুঝিয়েছেন যে আমরা তো সেখানে বসে থাকবো এবং বসে বসে আমরা ফুলের বিভিন্ন যে বিষয়গুলো আছে সেগুলো দেখব এবং আস্তে আস্তে রাত হতে থাকবে এবং রাত হলে মানে ডাহুক পাখি এবং যে পাখিরা আছে পাখিগুলো আস্তে আস্তে নিজের ঘরে ফিরে যাবে। দিনের বিদিম ঢুলবে ঘুমে রাত জাগা কোন ফুলের বাসে, চার ধারেতে বন জুড়িয়া রাতের আধার বাঁধবে বেড়া, মানে আস্তে আস্তে রাত হতে থাকবে, রাত গভীর হতে থাকবে, সেই কুহেলির কালো কারায় দিঘির জলও পড়বে ঘেরা, মানে আস্তে আস্তে যত রাত হতে থাকবে কুয়াশা অত বেশি বাড়তে থাকবে এবং কুয়াশা বাড়তে বাড়তে একসময় দিঘির জলগুলো একসময় ঘন কুয়াশায় ঢাকা পড়বে। এর পরবর্তীতে যদি আমরা এখানে দেখি শব্দ টিকাগুলো এখান থেকে একটু ভালো করে চোখ বুলিয়ে নিবে। পাঠ পরিচিতিটা দেখো, যাব আমি তোমার দেশে কবিতাটি জসিমউদ্দিন ধানক্ষেত কাব্য থেকে সংকলিত হয়েছে। এই কবিতায় কবি আদরের পল্লী দুলালের দেশে অর্থাৎ পল্লী গ্রামে যেতে চান। এখানের মধ্যে এই বিষয়টা নিয়ে লেখা আছে, তোমরা এটা ব্যাখ্যাটা পড়লে সৃজনশীল সহজে আনসার করতে পারবে।